নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির হত্যা শাস্ত্রের অন্তর্গত কনক শাস্ত্র। শুরু করি। 18। বেশ কয়েকটা দিন উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটল না, যদিও মাঝে আরও একজন আচার্য এবং এক ছাত্রর রাতে ভয় পাওয়ার খবর পেয়েছেন চাণক্য এবং জীবসিদ্ধি। চাণক্য নিয়মিত ছাত্রদের মাঝে সময় দিচ্ছেন, কয়েকদিন অন্তর একবার করে বাসও বাসে, চারিদিকে ঘটে চলা ঘটনার খবর দিয়ে যায় তাঁদের। জীবসিদ্ধি এখন খানিকটা সুস্থ, ঘুমের সমস্যাও দূর হয়েছে কিছুটা। তবুও চাণক্য জীবসিদ্ধিকে একা নিজের ঘরে রাতে থাকতে দিতে রাজি হননি। জীবসিদ্ধি বেশ অশান্ত হয়ে উঠছে, তার ধৈর্যচ্যুতি ঘটছে, কিন্তু চাণক্যর মধ্যে সেই রকম কোনো লক্ষণ দেখা যায়নি। রোজকার নিয়ম মতো দিন কাটিয়ে চলেছেন, নিজের বাড়ি থেকে বেরোচ্ছেনও খুবই কম। যে কেউ তার জীবনযাপন দেখলে মনে করবে যে মানুষটা চরম আলস্যে দিন কাটিয়ে চলেছেন। কিন্তু জীবসিদ্ধি তার গুরুদেবকে বহু বছর ধরে চেনে। এই শান্তি হল আসন্ন ঝড়ের পূর্বাভাস। জীবসিদ্ধির মনে আছে নন্দ সাম্রাজ্যর বিরুদ্ধে রাজদ্রোহর দিনগুলোর কথা। মাঝে মাঝেই চাণক্য এরকম নিষ্ক্রিয়ভাবে দিন কাটাতেন, কিন্তু এই সময়টা তার মনের মধ্যে ঝড় চলে। তিনি গভীর চিন্তায় ডুবে থাকেন সর্বক্ষণ, আর তাই বাহ্যিক কাজকর্ম থেকে নিজেকে প্রত্যাহার করে ফেলেন। এই কয়েকদিনের নিষ্ক্রিয়তার পরেই তিনি ফিরে আসতেন রাজশক্তির ওপর আঘাত হানার নতুন কোনো দুর্দান্ত পরিকল্পনা নিয়ে। এইবারও তাই হবে। জীবসিদ্ধি নিশ্চিত, নিজের গুরুর প্রতি তার অসীম আস্থা। আধার যতই নিরবচ্ছিন্ন হোক, চাণক্য আলো দেখাবেন। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হয়েছিল এমন বহু সমস্যার সমাধান সে এই মানুষটিকে করতে দেখেছে, কিন্তু এই নিষ্ক্রিয় জীবন জীবসিদ্ধির কাছে এবার অসহনীয় লাগতে শুরু করেছে। মাঝে একবার সে চন্দ্রগুপ্তকে চিঠি লিখেছে, কিন্তু তার প্রত্যুত্তর আসতে দেরি আছে। এদিকে সেই গাছগুলোর পরীক্ষার ফলাফলও আসছে না। ধৈর্য আর রাখতে না পেরে সে চাণক্যকে প্রশ্ন করেই ফেলল, আচার্য, আর কতদিন এভাবে থাকব? চাণক্য ফাঁকা দেয়ালের দিকে চেয়ে বসেছিলেন বেশ কিছুক্ষণ। শিষ্যর প্রশ্নে তার দিকে মুখ ফিরিয়ে মৃদু হাসলেন। আহা, ধৈর্য হারাও কেন? বেশি দিন আর লাগবে না। আমি আমার চিঠিতে নির্দেশ দিয়েছি যে গাছগুলো পরীক্ষা করে তার খবর যেন ঘোড়সওয়ার দূত মারফত না পাঠানো হয়, তাতে বেশি সময় লাগবে। উত্তর যেন দ্রুতগামী পত্রবাহী পায়রার মাধ্যমে পাঠানো হয়। অতএব বেশি দেরি হবে না। আশা করা যায় আর কয়েকদিনের মধ্যেই চিঠি এসে পড়বে। সেই চিঠি এলেই সব রহস্যের সমাধান হবে? দুদিকে ঘাড় নাড়েন চাণক্য। না, ওটা শুধুমাত্র আমার একটা অনুমানের সত্যতা প্রমাণ, এর বেশি কিছু নয়। তার মানে রহস্যর সমাধান আপনি পেয়েছেন? পুরোটা সমাধান করে ফেলেছি বললে ভুল হবে। আমার কেন জানি না মনে হচ্ছে কোথাও একটা কিছু আমি ভুলে যাচ্ছি, আর সেইটা মনে পড়লেই শেষ সূত্রটা মিলে যাবে। দয়া করে আলোকপাত করুন আচার্য। বেশ, আমি তোমার সামনে কয়েকটা প্রশ্ন রাখছি, তুমি সেগুলোর উত্তর ভাবো। প্রথম প্রশ্ন, সবার মনে এই ভয়ের উৎস কি বলে মনে হয়? অনুমান করতে পারি আচার্য বিন্ধ্যাচলের তৈরি করা কোনো মাদক। সেটার প্রমাণ আসবে মগধ থেকে আসা চিঠিতে। ঠিক। এর পরের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে, সেই মাদক সারা বিশ্ববিদ্যালয়ের মানুষের শরীরে কিভাবে প্রবেশ করছে, তাও আবার তাদেরই অজান্তে? আমি বলতে পারি না, ভেবে পাইনি। উত্তর না দিয়ে চাণক্য পরের প্রশ্নে চলে গেলেন। এই ঘটনার সঙ্গে 4 ছাত্রর করা সেই তন্ত্রক্রিয়ার সম্পর্ক কি? সেই বইয়ে কি লেখা ছিল?
বিষয়টা কাকতালীয় হতে পারে। তাই যদি হবে, তাহলে সেই বই আমার ঘর থেকে কেন চুরি করা হলো? উত্তর দিতে পারল না জীবসিদ্ধি। চাণক্য আবার পরবর্তী প্রশ্ন করলেন। আমরা আসার পর থেকে অনেকের কাছেই তাদের দেখা ভয়ানক দৃশ্যর কথা জানতে পেরেছি। উল্লেখযোগ্য বিষয় যে প্রত্যেকে আলাদা আলাদা দৃশ্য দেখেছে। তুমি কি অনুমান করতে পারো এর কারণ কি? বোধহয় পারি। প্রত্যেকে যে যে বিশেষ জিনিসে ভয় পায় তারা সেটাই দেখতে পেয়েছে, অর্থাৎ প্রত্যেকের মনের ভয় তাদের সামনে মূর্তিমান হয়ে দেখা দিয়েছে। উত্তম, যথার্থ যুক্তি নির্ভর বিশ্লেষণ। ঠিক যেমন আচার্য প্রমুখর দেখা ভয়ানক দৃশ্যের ব্যাখ্যা আমি আগেই করেছি, সেভাবেই তোমার মনে সৃষ্টি হওয়া ভয়েরও ব্যাখ্যা করা সম্ভব। কিরকম? তুমি গুপ্তচর ছিলে, অত্যন্ত সাহসী একজন গুপ্তচর। খোদ মগধের হৃদয়ে পাটলিপুত্রতে থেকে তুমি আমায় গোপন তথ্য দিতে, কিন্তু সেই দিনগুলোয় সর্বক্ষণ তোমার মনে এই আশঙ্কা থাকতো যে কেউ হয়তো তোমায় দেখে নিল, কেউ তোমার ওপর নজর রাখছে। পথ চলতে বহুবার পেছনে চেয়ে দেখার স্বভাব তোমার আজও রয়ে গেছে। সম্মতিসূচক মাথা নাড়ে জীবসিদ্ধি। চাণক্য ব্যাখ্যা করতে থাকেন আবার। অতএব তোমার অবচেতন মনে একটা ভয় ঢুকে গেছে যে কেউ বুঝি গোপনে তোমার ওপর নজর রাখছে, আর এই কারণেই তোমার নিজের মনে হতে থাকে যে তুমি ঘরে একা নও, তোমার ওপর অদৃশ্য কোনো শক্তি নজর রাখছে। আমার এই ব্যাখ্যা কি তোমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে জীবসিদ্ধি? হ্যাঁ, মনে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে প্রথম যে বৃদ্ধ আচার্যর মৃত্যু হয়েছিল তিনি অভিশাপের উল্লেখ করলেন কেন? চাণক্য উত্তর না দিয়ে মৃদু হাসলেন। ওর চোখের তারায় কৌতুকের আভাস। বললেন, আমি তোমায় প্রশ্ন করব বলেছি, উত্তর দেব তো বলিনি হে জীবসিদ্ধি। আমি বরং পরের প্রশ্নটা তোমার সামনে রাখি। পরের প্রশ্ন, সেদিনের তন্ত্রক্রিয়ার সঙ্গে জড়িত ছাত্রদের কে হত্যা করছে বা হত্যা করার চেষ্টা করছে? এর সঙ্গে এই পুরো ঘটনাক্রমের কি সম্পর্ক? আমি সত্যি আর কিছু অনুমান করতে পারছি না। আপনি কি এর উত্তর ভেবে পেয়েছেন? না, পাইনি, এবং এটাই আমায় ভাবিয়ে চলেছে। সব ঘটনার মধ্যে কোনো একটা সূত্র আছে যা এখনো আমার অধরা। সেই সূত্রটা না পেলে এই রহস্যর সম্পূর্ণ সমাধান করা যাচ্ছে না। বুঝলাম, তবে আমার মনে হয় অল্প সময়ের বিরতি নিয়ে একটু মুক্ত বাতাস এবং নীল আকাশে বেরোলে লাভ হয়। তুমি ভ্রমণের সঙ্গী খুঁজছ, সেটা সোজাসুজি বলতে দ্বিধা করো না, সেটাই আসল কারণ। এর সঙ্গে রহস্যর সমাধানকে যুক্ত করে অজুহাত দেয়া অহেতুক। সশব্দে হেসে উঠল জীবসিদ্ধি। চাণক্য নিজেও হেসে উঠলেন। বললেন, বেশ, ঘর থেকে কাল বেরোবো, একটু প্রাঙ্গণে ঘুরে আসবো তোমার সঙ্গে, তবে আজকে নয়। আজ নয় কেন? আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর। গতকাল রাতে বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা করে দিয়েছে। আজ কিন্তু একটু হাঁটতে বেরোনোর আদর্শ দিন ছিল আচার্য। না, আজ নয়। আজ একটা চিন্তা সূত্র আমার মাথায় এসেছে, সেটা এই মুহূর্তে ছেড়ে দিতে চাই না। কাল যাব, আশা করি কালও ভালোই থাকবে আবহাওয়া। তুমি বরং আজ একটা কাজ করো। কি আচার্য? একাই ঘুরে এসো, আর সঙ্গী করো চিন্তাকে। এই যে প্রশ্নগুলো করলাম সেগুলোর উত্তর ভাবো। 19 বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন চাণক্য এবং জীবসিদ্ধি। উদ্দেশ্যহীনভাবে ধীরে সুস্থে হেঁটে চলেছেন দুজনে। জ্ঞানস্তূপ, বিভিন্ন আশ্রম, গ্রন্থাগার পেরিয়ে আরও এগিয়ে চলেছেন। বিভিন্ন বিষয় নিয়ে দুজনে কথা বলছেন। বেশিরভাগই পুরনো স্মৃতি রোমন্থন করছেন গুরু শিষ্য।
মাঝে মাঝেই মৃদু কৌতুকের কথাতে দুজনে হেসে উঠছিলেন। চাণক্য একটা সংস্কৃত শ্লোকের অপব্যাখ্যা নিয়ে একটা মজাদার কাহিনী শেষ করতেই হেসে ওঠে জীবসিদ্ধি। কিছুক্ষণ হেসে বলে, আচার্য, সত্যি বলছি, এই তক্ষশিলায় থাকার সময় কোনোদিন ভাবতেও পারিনি যে একদিন এইভাবে আপনার সঙ্গে কথা বলবো, কৌতুক করব। আপনি কিন্তু সেই সময়ে আমাদের কঠিন শাসনে রেখেছিলেন। সেটা আমি অস্বীকার করছি না। তোমাদের 6 জন ছাত্রকে আমি অন্যদের তুলনায় বেশি কঠিনভাবে শাসন করতাম। তার কারণ তোমাদের ওপর নির্ভর করছিল গোটা আর্যাবর্তর ভবিষ্যৎ। তাই তোমাদেরকে পরখ করে নেওয়ার বিশেষ প্রয়োজন ছিল। আচ্ছা আচার্য, আমরা ছাড়াও আপনার কি অন্য কোনো ছাত্র ছিল? একটু যেন গম্ভীর হয়ে গেলেন চাণক্য। বললেন, ছিল। এই দেশের যোগ্য ভাবী শাসক ও তার সহযোদ্ধাদের খুঁজে পেতে আমি বেশ কিছু বছর সন্ধান করেছিলাম। আমি বিভিন্ন মানসিক এবং চারিত্রিক পরীক্ষা রাখতাম ছাত্রদের সামনে। চন্দ্রগুপ্তকেই আমি বহুবার কঠিন পরিস্থিতিতে ফেলেছি। তার বিচারবোধ, বুদ্ধি এবং মানসিক দৃঢ়তার যথাযথ প্রমাণ পেয়েই তাকে আমি এই গুরুদায়িত্ব দিয়েছি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের আমি বাদ দিয়েছি। স্বাভাবিক, তবে আপনার সঙ্গে কৌতুক করা স্পর্ধা কোনো কালে হবে বলে আমরা কেউই কোনোদিন অনুমান করিনি। মৃদু হেসে চাণক্য বললেন, মা বাবার আচরণ তার সন্তানের প্রতি কিরকম হওয়া উচিত জানো? বাল্যকালে তাকে শুধুই স্নেহ দিতে হয়, কৈশোরে তাকে শাসন করা প্রয়োজন এবং যৌবনে তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখা উচিত। একজন গুরু তার ছাত্রর কাছে মা বাবার সমকক্ষ হয়। অতএব এখন আমি এবং তুমি বন্ধুর পর্যায়ে পড়ি। ধন্য আপনার জীবন দর্শন। খেয়াল করেছেন কি, কথা বলতে বলতে বহু দূর এসে গেছি। এই দিকে আর এগিয়ে লাভ নেই। সামনে স্মৃতিসৌধর প্রাঙ্গণ, তারপরে আর কিছু নেই। তক্ষশিলা মহাবিদ্যালয়ের নিজস্ব একটা প্রাঙ্গণ আছে, যেখানে স্বর্গত ছাত্র, কর্মী ও শিক্ষকের স্মৃতির উদ্দেশ্যে একটা করে স্তূপ বা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে মৃত্যু হলে তাদের স্মরণে ছোট আকারের এই সৌধ এইখানে স্থাপন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সামনের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন চাণক্য এবং জীবসিদ্ধি। তাদের সামনে অনেকগুলো এরকম পাথরের স্মৃতিসৌধ। এত বছরের ইতিহাসে প্রাঙ্গণে বহু মানুষেরই মৃত্যু হয়েছে, সাধারণ কর্মচারীদের থেকে শুরু করে পণ্ডিত, আচার্য, সবার নামেই শিলা স্থাপন করা হয় যদি তার মৃত্যু কার্যকালে হয়ে থাকে। সমস্ত কর্মীকে সমান সম্মান দেয়াই এই রীতির উদ্দেশ্য। প্রাচীন শিলাগুলোর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলেন চাণক্য। খানিকটা নিজের মনেই বলেন, সম্ভবত গত কয়েক মাসে অনেকগুলো নতুন স্মৃতিসৌধ যোগ হয়েছে। কয়েকদিন পর আরও একটা নতুন যোগ হবে আচার্য বিন্ধ্যাচলের, যা কিনা 1 বছর আগেই স্থাপিত হওয়ার কথা ছিল। বিষণ্ণ দেখায় চাণক্যকে। জীবনের একমাত্র সত্য হল মৃত্যু। সেটা চাণক্য জানেন এবং মানেন। তবুও মৃত্যু তার কাছে বরাবরই খুব দুঃখের জিনিস। সম্ভবত বাল্যকালে মা বাবাকে হারানোর ফলেই আরও বেশি করে তার এরকম মনে হয়। জীবসিদ্ধি বলল, একজন মানুষ দেখছি নতুন একটা সৌধ নির্মাণ করছে ওই দিকে। ওই যে দেখুন। আঙুল দিয়ে দেখালো জীবসিদ্ধি। অনতি দূরে এক ব্যক্তি একটা শিলাখণ্ড কেটে ঘাসের ওপর বসে তাতে নাম খোদাই করছে। চাণক্য বললেন, নিশ্চয়ই সুনাভোর জন্যে বানানো হচ্ছে এটা। দুজনেই ধীর পায়ে এগিয়ে গেলেন সেই দিকে। কাছে গিয়ে বুঝলেন তাদের অনুমানই ঠিক। সুনাভোর নাম খোদাই করছে লোকটা। তাদের দেখে প্রণাম জানিয়ে আবার ছেনি আর হাতুড়ি তুলে নিজের কাজে লেগে গেল লোকটা। জীবসিদ্ধি খেয়াল করল যে এই দিকটাতে বেশ কয়েকটা নতুন স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। আগেরগুলোও সেই নির্মাণ করেছে কিনা জানতে চাওয়ায় লোকটি জানালো যে সেই এগুলো বানিয়েছে।
তারা আশায় লোকটা বোধহয় খুব একটা প্রসন্ন হয়নি। কাজের মাঝে অহেতুক কৌতূহলী দুই ব্রাহ্মণের প্রশ্নে সে কিছুটা বিরক্তই হয়েছে। সেটা বুঝেই জীবসিদ্ধি ফেরার জন্য প্রস্তুত হল। চাণক্যকে ডাকতে গিয়েই দাঁড়িয়ে গেল সে। জীবসিদ্ধি লক্ষ্য করল চাণক্যর মুখের ভাবের পরিবর্তন হয়েছে। তার কপালে গভীর ভ্রুকুটি। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন নতুন স্মৃতিফলকগুলোর দিকে। কি হয়েছে সে প্রশ্ন করার আগেই চাণক্য জীবসিদ্ধির উদ্দেশ্যে প্রশ্ন করলেন, জীবসিদ্ধি, গত কয়েক মাসে কার কার মৃত্যু হয়েছে একবার আমায় মনে করিয়ে দাও তো। একটু ভেবে জীবসিদ্ধি বলল, আচার্য ভীমরজ, চিত্রবান এবং সব শেষে সুনাভ, অর্থাৎ 3 জন, তাই তো? হ্যাঁ। তাহলে চতুর্থ স্মৃতিসৌধটা কার? এই কথায় জীবসিদ্ধি লক্ষ্য করে বিষয়টা। এতক্ষণ সে খেয়াল করেনি। সত্যি তো, নির্মীয়মান ফলকটা বাদেও আরও 3টে নতুন প্রস্তর ফলক দেখা যাচ্ছে পরপর। দ্রুত পায়ে এগিয়ে গেলেন চাণক্য এবং তার পিছু নিল জীবসিদ্ধি। উল্টো দিক থেকে প্রথম সৌধে নজরে পড়ল ছাত্র চিত্রবানের নাম, পরেরটাতে আচার্য ভীমরজ, তার পরেরটাতে অপরিচিত একটা নাম দেখতে পেলেন দুজনে, মনীন্দ্রনাথ। নামটা বেশ কয়েকবার মনে মনে পড়লেন চাণক্য। যেন কিছু একটা মনে করার চেষ্টা করছেন তিনি, যদিও জীবসিদ্ধি নিশ্চিতভাবেই বলতে পারে যে এই নাম আগে কখনোই সে শোনেনি। কিন্তু কে এটা? ফলকটা দেখে তো মনে হচ্ছে এটা কয়েক মাসের বেশি পুরনো নয়। আচার্য ভীমরজের ফলকটার প্রায় সমসাময়িকই এটা। ছেনি হাতুড়ি নিয়ে কাজে নিমগ্ন ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন করলেন আচার্য, ওহে মহাশয়, হ্যাঁ আপনাকেই বলছি। আপনি কি বলতে পারেন যে এই স্মৃতিফলকটা যার উদ্দেশ্যে বানিয়েছিলেন কে সেই মানুষটি? এই রকম অপ্রয়োজনীয় প্রশ্নে লোকটা বেশ বিরক্ত হয়েছে বোঝা যায়। তবু একজন আচার্য ব্রাহ্মণকে সম্মান দিতেই হয়, তাই স্বরে যতটা সম্ভব বিরক্তি চাপা দিয়ে উত্তর দিল, একজন ছাত্রর। কিভাবে মারা গিয়েছিল জানেন? শুনেছিলাম আত্মহত্যা, এর বেশি কিছু আমার জানা নেই। ধন্যবাদ। আর কোনো কথা না বলে চাণক্য ফেরার পথ ধরলেন। তার কপালের ভ্রুজোড়া এখনো কুঁচকে আছে। কিছু দূর এগিয়ে তিনি অতিথি নিবাসে যাওয়ার রাস্তাটা ছেড়ে ডান দিকে মোড় ঘুরে গেলেন। জীবসিদ্ধি বুঝল যে তারা এখনই বাড়ি ফিরছে না, চাণক্য অন্য কোথাও চলেছেন। তার পাশাপাশি চলতে চলতে জীবসিদ্ধি প্রশ্ন করল, আমরা কোথায় চলেছি আচার্য? তার দিকে না তাকিয়েই সংক্ষিপ্ত উত্তর দিলেন চাণক্য, প্রধান আচার্যর কাছে। 20। আচার্য প্রমুখ, আসতে পারি? আসনে বসে চারপাইয়ের ওপর একটা ভূর্জপত্রতে কিছু লিখছিলেন বৃদ্ধ। চাণক্যর কথা শুনে তিনি দরজার দিকে মুখ তুলে চাইলেন। হাসি মুখে বললেন, আরে এসো বিষ্ণুগুপ্ত, এসো এসো। ঘরে ঢুকে প্রথমেই চাণক্য এবং জীবসিদ্ধি প্রণাম করলেন প্রধান আচার্য ভদ্রভট্টকে। তারপর তার সামনে আসন গ্রহণ করলেন দুজন। বৃদ্ধ জীবসিদ্ধির উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমার স্বাস্থ্য ঠিক আছে এখন? বাসবের কাছে কয়েকদিন আগে শুনছিলাম তোমার স্বাস্থ্য নাকি ভালো নেই। এখন সুস্থ আছি আচার্য। উত্তম। আর বিষ্ণুগুপ্ত, তুমি বলো, এত বছর বাদে আবার বিদ্যার্থীদের মাঝে আচার্য রূপে ফিরে যেতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আচার্য শ্রেষ্ঠ। শুনে প্রসন্ন হলাম। দাঁড়াও, তোমাদের দুধ আর মধু দিই। বৃদ্ধ একজন ভৃত্যকে ডাকতে যাচ্ছিলেন। চাণক্য বাধা দিলেন, না আচার্য প্রমুখ, দয়া করে আপনি ব্যস্ত হবেন না। আপনার বেশি সময় আমরা নেব না। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি আমি, এগুলোর উত্তর জানা জরুরি। বলো, কি প্রশ্ন? আচার্য শ্রেষ্ঠ, আপনি কয়েক মাস আগে আমায় যে চিঠিটা লিখেছিলেন সেটার বক্তব্য আপনার মনে আছে?
মৃদু হেসে উনি বললেন, আমার স্মৃতিশক্তিতে বার্ধক্য বিশেষ প্রভাব ফেলতে পারেনি বিষ্ণুগুপ্ত, মনে আছে আমার। কিন্তু কেন বলো তো? আমি যত দূর মনে করতে পারছি তাতে আপনি 3টে মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন, অথচ আমরা এখানে আসার পর আপনি যখন সব ঘটনা আমাদের বলেন তখন মাত্র 2টো মৃত্যুর কথা বলেন। একটা হলো বৃদ্ধ আচার্য ভীমরজর ভয় পেয়ে মৃত্যু, এবং দ্বিতীয়টা ছিদ্রবানের আত্মহত্যা। আমি জানতে চাই, তাহলে চিঠিতে আপনি 3টে মৃত্যুর কথা কেন লিখেছিলেন? একটু অবাক হলেন প্রধান আচার্য। খানিক ভেবে বললেন, হ্যাঁ, চিঠিতে আমি 3 জনের কথা উল্লেখ করেছিলাম বটে, তবে তাদের মধ্যে প্রথম জনের মৃত্যুর সঙ্গে এখানে ঘটে চলা অতি প্রাকৃত ঘটনাক্রমের কোনো সম্বন্ধ নেই বলে সেটার কথা উজ্জ্ব রাখি। সেই মৃত্যুর ঘটনাটাকে আপনার অপ্রয়োজনীয় মনে করার কারণ কি আচার্য? কারণ এই সব ঘটনা শুরু হওয়ার অনেক আগেই সেই ছাত্র আত্মহত্যা করেছিল। অর্থাৎ আমি বলতে চাইছি যে সেই বিশেষ রাতে 4 ছাত্র তন্ত্রক্রিয়া করার আগেই একজন ছাত্র আত্মহত্যা করেছিল। এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই আমি আর সেটা বলিনি। আমি প্রার্থনা করি আপনি ওই ছাত্রর আত্মহত্যার ঘটনাটা আমায় বিশদে বলুন। দয়া করে কোনো তুচ্ছ কথাও বাদ দেবেন না। সে তথ্যটা যতই অপ্রয়োজনীয় মনে হোক তবুও বাদ দেবেন না। বৃদ্ধ মনের ভেতরে ঘটনাগুলো গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, এখানকার কঠোর নিয়মকানুনের কথা তুমি তো জানোই। আচার্য যদি কোনো ছাত্রকে যোগ্য মনে না করেন তবে তাকে বহিষ্কার করা হয়। প্রতি বছর বহু ছাত্র তক্ষশিলায় আসে উচ্চশিক্ষার আশায়। ছাত্রদের 1 বছর সময়সীমা দেওয়া হয়, তার ভেতর কোনো ছাত্র চাইলে তার অধ্যয়নের আশ্রম পরিবর্তন করে নিতে পারে। যেমন জীবসিদ্ধি নিজে একসময় আয়ুর্বেদের অধ্যয়ন ছেড়ে তোমার আশ্রমে এসেছিল। অনেক ছাত্রই এটা করে থাকে। 1 বছর আগে মনীন্দ্রনাথ নামে এক ছাত্র প্রথমে ইন্দ্রজাল বিদ্যার আশ্রমে যোগ দেয়, কিন্তু বিষয়টা কঠিন মনে হওয়ায় সে 6 মাস পরেই কলা বিভাগে যোগ দেয়। কিন্তু অচিরেই তার আচার্য উপলব্ধি করেন যে কলা বিষয়েও তার কোনো গুণ নেই। আচার্যরা তাকে পরামর্শ দেন যে সে যেন নিজের জীবনের সময় নষ্ট না করে উচ্চশিক্ষার আশা ত্যাগ করে, কারণ তার মধ্যে শিক্ষা লাভের কোনো রকম সদিচ্ছা বা প্রচেষ্টা ছিল না। সেই অনুযায়ী তার আচার্য আমার কাছে তার জন্য একটা অব্যাহতি আবেদন লেখেন। আমি ছাত্রটিকে ডেকে প্রশ্নও করেছিলাম যে সে কি বিদ্যালয় ছাড়তে ইচ্ছুক নাকি অন্য কোনো বিষয় নিয়ে চেষ্টা করতে চায়। তার কথা শুনে আমার মনে হয়েছিল তার কোনোদিনই শিক্ষা লাভের সত্যিকারের কোনো ইচ্ছে ছিল না। সে সম্ভবত বাবার কথায় এসেছিল। অতএব আমিও তার আচার্যর লেখা তার নামের অব্যাহতি আবেদন মঞ্জুর করে দিই। কিন্তু আমি ভুল করেছিলাম, কারণ এর 2 দিন পরেই সেই ছাত্র পশ্চিমের অব্যবহৃত প্রাঙ্গণের একটা মিনার থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। সম্ভবত তার পরিবারের পক্ষ থেকে প্রবল চাপ ছিল তার ওপর, তাই বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে তাদের কাছে ফেরার চেয়ে মৃত্যু তার কাছে সহজ পথ মনে হয়েছিল। সে যে আত্মহত্যাই করেছিল সে বিষয়ে কিভাবে নিশ্চিত হচ্ছেন? একটু চিন্তিত দেখায় প্রধান আচার্যকে। তিনি বলেন, দেখো বিষ্ণুগুপ্ত, এই ঘটনাটা ঘটেছিল তক্ষশিলায় সমস্যা শুরু হওয়ার প্রায় 1 মাস আগে, তাই আমাদের কারুর পক্ষেই বিষয়টা সন্দেহজনক মনে করার কোনো কারণ ছিল না। ছাত্রটির পরিবার শোকার্ত হলেও বিষয়টা মেনে নিয়েছিল, তাই এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ এবং প্রথম দিন তোমায় বলা উচিত ছিল তা আমার একবারও মনে হয়নি। আমি ভেবেছিলাম যে এই মৃত্যুর সঙ্গে পরবর্তী ঘটনাক্রমের কোনো সম্পর্ক নেই। আপনার দোষ নয়, এখানে প্রতিটা মানুষেরই মনে বিশ্বাস জন্মেছে যে সমস্ত সমস্যার মূল হলো সেই রাতের তন্ত্রক্রিয়া। সবাই মনে করে সেই রাতের পর থেকেই সমস্যার শুরু হয়েছে। তাই
কেউই সেই ঘটনার 1 মাস আগে ঘটে যাওয়া মৃত্যুর সঙ্গে পরবর্তী ঘটনাক্রমের যোগ খুঁজে পাবে না। ঠিক বলেছ, তবু চিঠিতে আমি মৃত্যুর সংখ্যাটা 3 লিখেছিলাম, যদিও পরবর্তী সময়ে আর সেটার উল্লেখ করিনি। তুমি কি সন্দেহ করছো যে বাকি ঘটনাক্রমের সঙ্গে এই ঘটনাটার যোগ আছে? প্রশ্নটা চাণক্য শুনতে পেলেন বলে মনে হলো না। অন্যদিকে চেয়ে কিছু একটা ভাবছেন তিনি। হঠাৎ বললেন, এই ঘটনার ঠিক তারিখটা কি ছিল সেটা জানা প্রয়োজন। আচার্য প্রমুখ একজন ভৃত্যকে ডেকে কিছু আনার নির্দেশ দিলেন। ভৃত্যটি কিছুক্ষণ বাদেই একটা সেলাই করা ভূর্জপত্রর দিস্তা এনে হাজির করল। সেটা প্রধান আচার্যর সামনে চারপাইয়ের ওপর নামিয়ে রাখল। সেটা খুঁজে বৃদ্ধ বললেন, এই যে, এই হল মনীন্দ্রনাথের মৃত্যুর তারিখ। চাণক্য এগিয়ে গিয়ে সেই ভূর্জপত্রটা দেখলেন। বললেন, তন্ত্রক্রিয়া করার ঠিক 1 মাস আগের তারিখ। চিন্তিতভাবে উঠে দাঁড়ালেন চাণক্য। তার আর কোনো প্রশ্ন নেই। বিদায় নিয়ে বেরিয়ে এলেন প্রধান আচার্যর কার্যালয় থেকে। মাটির দিকে চেয়ে পথ চলতে লাগলেন। জীবসিদ্ধি তার পাশেই চলছিল। সে এতক্ষণ কোনো প্রশ্ন করেনি, কিন্তু কিছু দূর যাওয়ার পর আর থাকতে না পেরে প্রশ্ন করল, কি ভাবছেন আচার্য? 4 ছাত্র যে রাতে তন্ত্রক্রিয়া করেছিল সেটা অমাবস্যার রাত ছিল বলেই আমরা জানি, তাই না? হ্যাঁ, অমাবস্যার রাতকেই সমস্ত অশুভ তান্ত্রিক কার্যকলাপের যোগ্য সময় বলা হয় বলে শুনেছি। তার ঠিক 1 মাস আগের দিনটাও অমাবস্যা ছিল, তাই নয় কি? সেটাই স্বাভাবিক। কেন আচার্য, এই দুটো ঘটনার মধ্যে সম্পর্ক আছে বলে আপনি সন্দেহ করছেন? অবশ্যই জীবসিদ্ধি, গভীর সম্পর্ক আছে, এবং এর থেকেই রহস্যর একটা অমীমাংসিত অংশের সমাধান হবে। জীবসিদ্ধি অবাক হয়ে চেয়ে রইল তার আচার্যর দিকে। চাণক্য তার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তোমার কথাই সত্যি হলো তবে। খোলা বাতাসে ভ্রমণ করতে বেরিয়েই সমাধানের সূত্র পেলাম। ঘরে বসে আরো কয়েকদিন ভাবলেও এই অজানা তথ্যটা জানতে পারতাম না কখনোই। তোমাকে ধন্যবাদ, তুমি অজান্তেই আমার বড় উপকার করলে হে জীবসিদ্ধি। হেসে উঠলেন চাণক্য। আজ এই পর্যন্তই। পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।